সালেহা পাশ থেকে বলে উঠলেন, এই মেয়ে, কী সব বলছো? ওভাবে কথা বলছো কেন ওর সাথে? আর কি বলছো? কে কার ছবি এঁকেছে? জবা এবার সম্মতিতে ফিরল। সালেহার উপস্থিতি ধ্যানে ছিল না। সালেহার দিকে তাকাতেই ওনার কুঁচকানো দৃষ্টি নজরে আসতেই দু ঢোক গিলল জবা। নিজেকে স্বাভাবিক করলো। ওর বেগতিক ভাব দেখে তহুরা ঝোল টেনে বলল, কিছু না। আমরা কিছু না মানে কি? কি অঙ্কুর? ছবি এঁকেছে মানে? বালার ছবি এঁকেছে? কে এঁকেছে? বালা পলক ঝাপটালো। ছবি বিষয় বাড়িতে কেউ জানে না, একমাত্র সংগ্রাম ছাড়া। বালা ছবিটা লুকিয়ে রেখেছে সযত্নে, সবার অগোচরে। এ বিষয়ে লতিফা জানতে পারলে রক্ষে নেই। যদিও তিনি বালার বিষয়ে অগ্রাধিকার দেখান না, তবে কোনো ছেলে জড়িত আছে জানলে রক্ষে হবে না। বালা শুকনো অধর ভিজিয়ে কথা ঘোরালো। তেমন কিছুই না মামি, আমি ওনাদের নিয়ে ছাদে যাচ্ছি, চলুন আপনারা। তড়িঘড়ি করে তাড়া দিল বালা। আর এক মুহূর্ত কেউ দাঁড়ালো না সেখানে, কেউই দাঁড়ালো না। সালেহার তীক্ষ্ণ প্রশ্ন থেকে বাঁচার তাগিদে তড়িঘড়ি করে ছুটলো বালার পিছু পিছু। তিনতলায় ছাদ, দোতলায় উঠে একটু থেমে হাঁপ ছাড়লো বালা। সবাই সংকুচিত নয়নে চেয়ে আছে ওর দিকে। বালা হাসার চেষ্টা করলো জোরপূর্বক। জবার দিকে তাকিয়ে বলল নতজানু স্বরে, আমি সুরবালা, আমি আপনাদের আগেও দেখেছি, আপনারা হয়তো দেখেননি আমায়। রিক্তা নরম কণ্ঠে বলল, খুব সুন্দর তুমি, তোমার নামটাও অনেক সুন্দর, একদম তোমার মতোই। দ্বিতীয়বার দেখলাম তোমায়, তাও সামনাসামনি। প্রথমবার দেখেছিলাম অঙ্কুরের আঁকা ছবিতে। মাশাল্লাহ, ছবির থেকেও কোনো অংশে কম না তুমি, বরং বেশি। প্রশংসায় লাজুক শীতল হাসলো বালা। জবা দাঁত পিষল, মুখ চেপে বলল, অঙ্কুর তোমায় দেখলো কখন? বালার সহজ শীতল জবাব। অঙ্কুর মানে? যিনি আমার ছবি এঁকেছেন উনি? উনি তো সেই দিন সকালে বাগানে দেখেছিলেন আমায়, তারপরে তো ছবি এঁকেছিল। অনেক সুন্দর হয়েছে ছবিটা। তুমি দেখেছো? হুম, উনি তো আমার ছবি আমাকে দিয়ে দিয়েছেন। আসলে বাড়িতে কেউ জানে না এই বিষয়ে, শুধু সংগ্রাম জোনায়েত জানে। তহুরা প্রশস্ত উৎসুক হয়ে বলে বসল, সংগ্রাম জোয়ারদার মানে? ছোট জমিদার, তোমার মামাতো ভাই? বালা ফিকে হাসল। তাচ্ছিল্যতা ঠোঁটের কোণের হাসিটুকুতে। চোখ নামিয়ে ছোট্ট জবাব দিল। হুম, চলুন আপনারা। বালাকে অনুসরণ করে এগোলো সবাই। এগোতে এগোতে বালা দাঁড়ালো। শ্যামা ঘরে একা আসছে, আর কোনোদিন ছাদেও যায়নি শ্যামা। একবার ওকে ডাকলে মন্দ হয় না, এই চিন্তা মাথায় আসা মাত্রই আবার কিছু একটা ভেবে বেরিয়ে গেল মাথা থেকে। শ্যামাকে ডাকলো না। সবাইকে দোতলাটা পুরোপুরি ঘুরিয়ে ছাদের দিকে অগ্রসর হলো বালা। দমকা ঠান্ডা হাওয়া বইছে ছাদে। বিশাল ছাদ পুরোটা ফাঁকা। ছাদের মেঝেতে কালচে দাগ পড়েছে। অনেক দিন কারো পা পড়ে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। আসে না কেউ ছাদে। আসলে গৃহকর্মীরা আসে, বাড়ির কেউ আসে না। বালা প্রায় বছরখানেক পর ছাদে উঠল। উঠতেই প্রফুল্ল লাগলো নিজেকে। হাওয়ায় তাল মিলিয়ে বুক ভরে শ্বাস নিল বালা। হাঁটতে হাঁটতে রেলিং ঘেঁষে দাঁড়ালো। উত্তরের দিক থেকে বিশাল পানিপূর্ণ ধরলা নদীর সম্পূর্ণ সাফ লক্ষণীয়। নদীর শীতল হাওয়া গায়ে লাগছে খোলা ছাদে। বাতাসের দিক অনুসরণ করে ছাদের উত্তরের দিকে এগোলো রিক্তা। পেছন পেছন জবা আর তাহুরাও। ছাদ থেকে চওড়া নদীর অদূর পর্যন্ত সম্পূর্ণ বিস্তৃতি দেখা যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দুই পাড়ে উঁচু উঁচু গাছ। সবুজের মাঝে চিকচিক করছে নদীর জল, যা আকর্ষণীয়ভাবে ধরা দিচ্ছে চোখে। তহুরা অমূর্ত চেয়ে অবাক স্বরে বলল, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? বালা কথা শুনে আলতো হাসলো। এগোতে এগোতে বলল, আপনারা ঘাটে যাননি? ঘাটে তো নৌকা আছে, নৌকায় ওঠেননি? তাহুরা ঝট করে চাইল। ঘাটে তো গিয়েছিলাম, কিন্তু নৌকায় ওঠা হয়নি। নৌকায় উঠবেন? মাঝি কাকা তো আছে, ওনাকে বললে নৌকা করে নদীতে ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদের। তহুরার চক্ষুদয় চিকচিক করে উঠল। সেদিন ঘাটে যাওয়ার পর নৌকায় উঠতে চেয়েছিল, তবে নদীতে পানি বেশি থাকায় আরশ বাধা দিয়েছে। তবে এখন ইচ্ছে জাগছে নৌকায় ওঠার। তহুরা শিশুসুলভ বায়না ধরল রিক্তার কাছে।
এই রিক্তা, চল না নদীতে ঘুরে আসি একবার। দেখ, 2 দিন পর তো চলেই যাচ্ছি আমরা, আর তো কখনো আসা হবে না। শহরে এসব পাবি বল? তুই শুধু একবার আরুষকে বল, পত্নী ভর্তা স্বামী তোর, তোর কথা কিছুতেই ফেলতে পারবে না ও। আজ একবার বলে দেখ। রিক্তা অমত করতে পারল না। এখান থেকে ধরলাকে নতুন রূপে দেখার পর ওরও বাসনা জাগছে নৌকায় ওঠার। ও নদীর দিকে মুখ করে সায় দিল। আচ্ছা চল নিচে, বলে দেখি যদি যেতে দেয়। খুশিতে লাফিয়ে উঠল তহুরা, গদগদ হয়ে বলল, তাহলে এক্ষুনি চল, অপেক্ষা কিসের? আচ্ছা সুরবালা, তুমিও চলো আমাদের সাথে, বেশ ভালোই হবে। বালা কিছু বলার আগেই জবা তিক্ত স্বরে ফোড়ন কাটল। ও কেন যাবে আমাদের সাথে? রিক্তা বিরক্তি নিয়ে তাকাতেই বালার উপর নিক্ষেপ্ত খিটখিটে দৃষ্টি সরালো জবা। রিক্তা মিষ্টি হেসে বলল, হ্যাঁ সুরবালা, তুমিও চলো, নিচটা ঘুরে তারপর একসাথে ঘাটে যাব। বালা অমত করল। স্বভাবসুলভ হাসিটুকু ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল, আমাকে তো বাইরে যেতে দেবে না, অন্তর থেকে বাইরে বেরোনো বারণ। আপমা শুনলে রাগ করে যাবে। আপনারা যান। বাবা, অন্দর থেকেই বাহিরে বেরোনো বারণ? তাহলে সেদিন বাহিরে বেরিয়েছিলে কিভাবে? তাচ্ছিল্য করে কথাটা বলল জবা। রিক্তা ফের বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে তাকালো, মুখ বাঁকালো জবা। বালা কিছু বলছে না দেখে রিক্তা ওর হাত দুটো ধরে বলল, নিচে চলো, আমি জমিদার গিন্নি মানি, তোমার মামিকে বলবো যদি যেতে দেয়। বালা উসখুস করলো। ঘাটে যাওয়া বা নৌকায় ওঠা হয় না আজ কতদিন। ওর নিজেরও ইচ্ছে করলো যাওয়ার, মাঝে মাঝে ইচ্ছে হলে চেপে রাখে, কিন্তু আজ রিক্তাদের দেখে চেপে রাখতে পারলো না। ওরা কত স্বাধীন, সেই শহর ছেড়েই গ্রামে এসেছে, তবুও বাধা নেই ওদের। রিক্তাদের নিয়ে ছাদ ছেড়ে পুরো জমিদার বাড়ি ঘুরিয়ে দেখালো বালা। সালেহা সেই তখন থেকে অন্দরে বসে আছেন। এখন লতিফ জোয়ারদারও আছেন অন্দরে, লতিফা নেই আশেপাশে। রিক্তা, জবা আর তহুরা অন্দরে এসে লতিফা জোয়ারদারকে দেখে বিনয়ের সহিত সালাম দিলেন। লতিফ জোয়ারদার সালামের উত্তর করে মুচকি হেসে কথা বললেন টুকটাক। ওরা শহরে ফিরবে 4 দিন পর, এটাও শুনলেন তিনি। সবশেষে রিক্তা নতজানু আমতা স্বরে দোনামোনা করে বলেই ফেলল, জমিদার সাহেব, আমরা আজ একটু ঘাটে যেতে চাচ্ছিলাম, নৌকায় উঠবো তো তাই। আর কিছু বলার আগে লতিফ জোয়ারদার বলে উঠলেন, নৌকায় উঠবে? ভালো তো, আমি ফাহিমকে বলে দিচ্ছি, ও মাঝিকে বলে দেবে তোমাদের নৌকায় ওঠানোর কথা। মাঝি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। রিক্তা ইতস্থ হয়ে পড়ল বালার কথা তুলতে। বালা ওর অবস্থা বুঝে ধীর কণ্ঠে বলল, আমি যাব না আপা, আপনারা যান। রিক্তা ওর কথায় পাত্তা না দিয়ে সাহস করে বলে বসলো, আমরা আমাদের সাথে সুরবালাকে নিয়ে যাই। আসলে শুনলাম ও তেমন বাইরে বের হয় না, আমাদের সাথে গেলে ওরও ভালো লাগবে, আর আমাদেরও নিয়ে যাব ওকে অন্দরের বাইরে। লতিফ জোয়ারদারের ভাবভঙ্গি অপরিবর্তনীয়। তিনি বালাকে এক নজর দেখে খানিক বাদ বললেন, বালা যদি যায় তাহলে যাও, তবে যেতে হলে এখানেই যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো ওকে নিয়ে। রিক্তার চোখ মুখ জলজল করে উঠল এহেন কথায়। বালা আশা করেনি এমন কথার। রিক্তা তড়িঘড়ি করে বালার হাত টেনে বাইরে বের হওয়ার জন্য উদ্যত হতেই সালেহা লতিফ জোয়ারদারের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বালাকে ডাকলেন। বললেন নিস্তেজ স্বরে, বালা, তাড়াতাড়ি ফিরে আসিস। বালা মাথা ঝাঁকিয়ে সায় দিল। অতপর বেরোলো সবার সাথে। বাইরে আরশ, আলামিন, মাসুদ ওরা দাঁড়িয়ে। রিক্তাদের আসতে দেখে আরশ চোখ কুঁচকে ধমকের স্বরে বলল, কখন গেছো অন্দরে? এতক্ষণ লাগলো কেন আসতে? বলতে বলতে নজর পড়ল বালার দিকে। অমনি চোখ কপালে ওর। চিনতে অসুবিধা হলো না। বালা নরম দৃষ্টিতে চেয়ে আছে। মাথায় সুন্দর করে ওড়না জড়িয়ে রাখা, টানা টানা দু চোখে একটু কাজল, ঠোঁটে বরাবরের ন্যায় স্নিগ্ধ হাসি। আরও সবাকের ন্যায় বিস্মিত স্বরে বিড়বিড় করল, এ তো একদম ঠিক চিনেছ। জানো ওকে? ও হলো সুরবালা, আমাদের অঙ্কুর ওর ছবি এঁকেছিল। আচ্ছা শোনো, আমরা এখন ঘাটে যাচ্ছি, নৌকায় উঠব। বারণ করলে শুনবো না, তাই বাধা দিয়ে লাভ নেই, আমরা গেলাম। বলেই কিশোর তোয়াক্কা না করে হাঁটা লাগালো ওরা। আলামিন আর মাসুদ হতভম্ব হয়ে বালাকে দেখে। মেয়েটা সুন্দর আছে ছবির তুলনায়।
ওদের এগোতে দেখে আরশ চেঁচিয়ে ডাকলো। আরে একা একা কোথায় যাচ্ছ? আমরাও আসছি। বলেই ছুটলো পিছু পিছু, পা মেলালো ওদের সাথে। জবা ওদের তিনজনকে দেখে জিজ্ঞেস করলো, অঙ্কুর কোথায়? ও ঘাটে আছে, বেরোলো একটু আগে। তাহলে তো সুবিধাই হলো। রিক্তার কথায় সজাগে প্রশ্ন করলো জবা। সুবিধা কিসের? আমরা এখানে 4 জন মেয়ে আছি, তো 4 জন মেয়ের সাথে 4 জন ছেলে থাকলে সুবিধা নয় কি? বলা তো যায় না যদি কিছু। যাক বাদ দে, অঙ্কুরকে তুলে নেব ওখানে। ও যাবে। রিক্তা ঠোঁট কামড়ে একটু হাসলো, মনে মনে ভাবলো কিছু, অতপর বলল, যাবে না মানে দৌড়াবে। ঘাটে কয়েকটা নৌকা ভেড়ানো। লতিফ জোয়ারদার হাকিম নামক একজনকে দিয়ে মাঝিকে অবগত করে দিয়েছেন। নৌকায় উঠে ওদের জন্য অপেক্ষা করছে মাঝি। অঙ্কুর ঘাট থেকে একটু দূরে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে শটান হয়ে, দৃষ্টি নদীর পানির দিকে। সবাই ঘাটের সামনে দাঁড়িয়ে ওকে দেখলো, ডাকলো আরশ। এই অঙ্কুর। অঙ্কুর তাকাতেই রিক্তা বলল, আমরা নৌকায় উঠেছি, নদীর ওদিকটায় যাব একটু, তুই যাবি? অঙ্কুর চোখ ফিরিয়ে রাশভারী জবাব দিল। না, তোরা যা। রিক্তা ঠোঁট পিষে টিটকেরির স্বরে বলল, আরে আয় না, আমাদের সাথে সুরবালাও আছে। চকিতে কপাল কুঁচকে চাইলো অঙ্কুর, একে একে লক্ষ্য করলো সবাইকে। রিক্তার পেছনে সুরবালা মেয়েটা দাঁড়িয়ে আছে। অঙ্কুর ভাবাবেগ দেখালো না কোনোরূপ, ফের চোখ ফিরিয়ে একই স্বরে বলল। আমি যাব না, যা তোরা। রিক্তা এবার সবেগে এগোলো ওর দিকে, কাছে গিয়ে নরম কণ্ঠে বলল, চল না, আমাদের এক একজনের সাথে এক একজন করে ছেলে থাকলে সুবিধা হবে। আর মেয়েটাকে আমরা নিজেদের দায়িত্বে নিয়ে এসেছি। শুনলাম ওকে বাইরে বের হতে দেয় না তেমন। আজকে অনেক দিন পর বাইরে বেরিয়েছে মেয়েটা, নৌকাতে উঠেছে অনেক বছর পর। যদি কোনো বিপদ আপদ হয়, চল না ভাই। বিপদ আপদ হলে আমার কি? অন্যের মেয়েকে নিজেদের দায়িত্বে আনতে কে বলেছিল তোদের? এনেছিস যখন, তখন তোরা বুঝে নে। রিক্তা ব্যাহত শ্বাস ফেলল, আর জোর করে বলল না কিছু। অঙ্কুরের কাছ থেকে সরে এসে ঘাটের সামনে দাঁড়ালো, বলল, ও যাবে না, চলো তোমরা। এতগুলো মানুষ একটা নৌকাতে হবে না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে নয়তো। দুটো নৌকায় উঠতে হবে, মাঝিও আছে। তহুরা, আলামিন, মাসুদ আর জবা উঠল একটায়, অন্যটায় রিক্তা আরশ, ওদের সাথে বালা উঠবে। বালা ঘাটের সিঁড়ির থেকে নৌকায় পা রাখতে দুলে উঠল নৌকাখানা, পানির ঢেউয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। বালা ভরকালো, নৌকায় উঠেছিল সেই কবে মনেই নেই, আজ বহু বছর পর আবার। রিক্তা হাত বাড়িয়ে দিল বালার দিকে, বালা দুঢোক গিলে হাতখানা ধরে উঠল নৌকায়। এখনো দুলছে নৌকাটা, পানি অনেক নদীতে। ভয় লাগলো বালার, ভয়ে ভয়ে মাঝিকে উদ্দেশ্য করে ভীত নয়নে তাকিয়ে বলল, কাকা একটু সাবধানে, নদীর বেশি মাঝি নিয়ে যাইয়েন না কেমন? আমি কিন্তু সাঁতার জানি না। মাঝি আশ্বাস দিল, তুমি তো আমগো জমিদারের বইন লতিফার মাইয়া, তাই না আম্মা? মেলাদিন পর দেখলাম তোমারে। চিন্তা কইরো না আম্মা, কিচ্ছু হইব না। শক্ত কইরা ধইরা বসো। রিক্তা শেষবারের মতো অঙ্কুরের দিকে ফিরল, অঙ্কুরের বাঁকা দৃষ্টি এদিকে। রিক্তা ডাকলো ওকে। আরে অঙ্কুর, আয় না রে, কি সমস্যা তোর? ওখানে দাঁড়িয়ে থেকে বা কি করবি? মেয়েটা ভয় পাচ্ছে, বারবার বলছি, যদি কোনো বিপত্তি ঘটে। অঙ্কুর তবুও দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। অন্য নৌকা থেকে জবা বিরক্তি নিয়ে বলল, ও আসবে না মাঝি কাকা, চলুন আপনারা। নৌকা ছেড়ে মাঝি পাল তুলতে গেলে অঙ্কুরের ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, দাঁড়ান, আমি আসছি। সচকিতে চাইলো সবাই। রিক্তা আর আরশ তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকালো, ঝিলিক বয়ে গেল দুজনের চোখে। অঙ্কুর নৌকায় উঠতেই জবা দাঁত পিষে মুখ বাঁকালো। বৈঠা বাওয়ার সাথে সাথে নদীর ছলাৎ ছলাৎ শব্দও শোনা যাচ্ছে।
আশপাশটা নীরব, কেউই কথা বলছে না এই মুহূর্তে। নীরবে ছলাৎ ছলাৎ শব্দটাকে অনুভব করছে সবাই। চোখ ঘুরিয়ে দেখছে এদিক ওদিক। গ্রামের অন্যান্য বাড়িগুলো নদীর এক পারে, অন্য পারে জঙ্গল। হাওয়া বইছে মিষ্টি, সাথে কলকল ঢেউয়ের ধ্বনি। বৈঠা বাইতে বাইতে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মাঝির নিস্তব্ধতা ভেঙে লোকগান ধরল। মন মাঝি খবরদার, আমার তোড়ি যেন ফেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মাঝের কণ্ঠে গানটা বেশ সুরায়িত শুনতে লাগছে। চেরা গলায় গানটা বেরিয়ে আসছে উতাল হয়ে। ঢেউয়ে ঢেউয়ে মিলিয়ে যাচ্ছে শ্রুতি। দুই নৌকার সবাই গানের সুরে তাল মিলিয়ে শরীর দোলাচ্ছে নরম সরম, একমাত্র অঙ্কুর বাদে। সে নিজের কাঠিন্যতা বজায় রেখে বসে আছে পাথরের ন্যায়, তবে দৃষ্টি শীতল। সেটা কোনো একদিকে। বালার ঠোঁটে স্মিত নরম হাসি। মাঝির দিকে তাকিয়ে মন দিয়ে গান অনুভব করছে সে। মাঝি গাইছে। নৌকা চলতে চলতে অনেক দূর, সোজাসুজি অনেকটা এগিয়েছে সবাই নৌকায়। দূরে একটা ঘাট দেখা যাচ্ছে। বালা সেদিকটায় খেয়াল করতে লাফিয়ে উঠল, চঞ্চল হয়ে গলা উঁচিয়ে বলল, মাঝি কাকা, ওটা শ্যামাদের বাড়ি ঘাট না, তাই না? মাঝি দূরে এক পলক চেয়ে সায় দিল। হতো, এটা তো মোখলেস মিয়ার বাড়ির ঘাট। বাড়ির বেড়া দেখা যাইতেছে, ওই দেখো। সবাই একই সাথে তাকালো বালা আর মাঝির দৃষ্টি অনুসরণ করে। তাকালো এবার অঙ্কুরও। দূরে ঘাট দেখা যাচ্ছে। অপর নৌকা থেকে তহুরা কৌতূহলী হয়ে শুধালো। শ্যামাকে? বালা চাইলো তরিতে, মোলায়েম স্বরে পাল্টা শুধালো। শ্যামা? শ্যামাকে চেনেন না? জানেন না ওকে? আমরা তো এদিকটাই আসিনি, ওই গ্রামে যাইনি। শ্যামা তো মেয়ে। কে এই শ্যামা? আমাদের চেনার কথা ছিল বুঝি? না চিনে ভুল করলাম নাকি? রিক্তাও তাল মেলালো। শ্যামাকে সুরবালা? বালা সবার দিক থেকে চোখ সরিয়ে ঘাটের দিকে তাকালো। শান্ত শীতল চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো, বলল নরম কণ্ঠে, শ্যামাকে চেনার জন্য আলাদা কোনো ওই গ্রামে যেতে হবে না। শ্যামাকে জানেন? সে হলো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্য সম্পন্ন নারী। শ্যামা সুন্দরী নারী, যার ভাগ্যে আর সৌন্দর্য অপার্থিব। সবাই তাকিয়ে আছে বালার দিকে। তহুরা আরো বেশি কৌতূহলী হয়ে শুধালো। কে এই সৌভাগ্যবান শ্যামা? বালা তাকালো ওর দিকে, মুচকি হাসলো। সবার দৃষ্টিতেই আগ্রহ। বালা বলল, 7 গ্রামের জমিদার লথিফ জোনায়েদের একমাত্র পুত্র সংগ্রাম জোনায়েদের অর্ধাঙ্গিনী শ্যামা। সংগ্রাম জোনায়েদের বেগম সে। তহুরা চুপসে যাওয়া অবিশ্বাস্য স্বরে বলে উঠল, ছোট জমিদার মানে সংগ্রাম যুবদের বিবাহিত? হুম। ঠোঁট উল্টে ফাটা বেলুনের মতো চুপসে গেল বেচারি তহুরা। বাকিরা প্রথম প্রথম অবাক হলেও মানিয়ে নিতে অসুবিধা হলো না কারোর। ওরা কেউই সংগ্রামের বিয়ে সম্পর্কে জানতো না আগে থেকে। এদিকে তহুরার অবস্থা দেখে আলামিন, মাসুদ আর আরশ মুখ চেপে হেসে উঠল ফিক করে। মাঝি নৌকা ঘুরিয়েছে। পুনরায় ফেরা হচ্ছে জমিদার ঘাটে। এতক্ষণ প্রশস্ত উৎসুক থাকলেও বালা এখন আর উৎসুক নেই। মলিন হয়ে গেছে ওর মুখখানা। এক দৃষ্টে বিষণ্ণতায় চেয়ে আছে কোনো একদিকে। সবাই কথা বলছে টুকটাক, ওদের দিকে মনোযোগ নেই বালার। আর না এই মুহূর্তে বালার দিকে কারো, তবে একজোড়া দৃষ্টি বাদে। উক্ত দৃষ্টি নিরপেক্ষভাবে চেয়ে আছে ওর দিকে। ঘাটে তরি ভিড়তেই একে একে নামলো সবাই। নৌকা দুলছে। রিক্তাকে নামতে সাহায্য করলো ওর স্বামী আরশ। ওরা ঘাটের দুধাপ সিঁড়ি উঠে পেছন ফিরেছে। অঙ্কুর নেমে এগোতে গেলে রিক্তা বলে উঠল, বালাকে নামতে সাহায্য কর, ও একা একা নামতে পারবে না নাকি? পেছনে পড়ে আছে বালা, নামতে পারিনি এখনো। রিক্তা কথাটা বলে আরশের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। অঙ্কুর পেছনে বালার দিকে চেয়েছে কপাল কুঁচকে। গলুয়ে দাঁড়িয়ে আছে বালা, পা বাড়িয়ে সিঁড়িতে রাখা বাকি। তবুও দায়সারাভাবে বলল অঙ্কুর, নামতে পারবে? আবার জিজ্ঞেস করছিস কেন? ধরে নামা না মেয়েটাকে। বালা উদ্বেগ দেখালো না, আর না কারোর কোনো কথার গুরুত্ব দিল। নিশ্চুপ বনেছে নৌকায়। এখনো মুখ খোলেনি, না খোলার ইচ্ছে জাগলো। তাকালো না কারোর দিকে। পা বাড়িয়ে লাফিয়ে নামলো গলুই থেকে।
কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে উপরে উঠতে লাগলো সিঁড়ি ডিঙিয়ে। হঠাৎ এমন পরিবর্তন আর নিজের উপেক্ষা বুঝে বিভ্রান্ত হলো অঙ্কুর। রিক্তা অবাক হলো আচম কেমন আচরণে, বিড়বিড় করলো। হঠাৎ আবার কি হলো বালা? বালার কোনো দিকে তাকায়নি, ঘাট থেকে এক প্রকার ছুটে হন্তদন্ত হয়ে বাড়ির পথে পা বাড়িয়েছে। রিক্তা ডেকেছে, কানে পৌঁছেছে, তবে সাড়া দেয়নি বালা। বিকেল থেকে বেঘরে ঘুমাচ্ছে শ্যামা। এখন সন্ধ্যার লগ্ন পেরিয়ে রাতের সময়। শবনম আসরের পর ঘরে উকি দিয়েছিল একবার, শ্যামাকে ঘুমাতে দেখে ডাকেনি। সংগ্রাম ফেরেনি। লতিফ জোয়ারদার বিকেলে বেরিয়েছেন কেশবপুরের উদ্দেশ্যে, একসাথে ফিরবে ওনারা। শ্যামা এখনো ঘুমে বিভোর, যে অবস্থায় কাত হয়ে শুয়েছিল সে অবস্থাতেই আছে এখনো। নড়েনি এক চুলো, শরীরেও চাদর টানানি, ঠান্ডায় গুটিয়ে আছে মেয়েটা। রাত 8টার দিকে বাড়ি ফিরেছে সংগ্রাম, ক্লান্ত পরিশ্রান্ত সে। গিয়েছিল ডাকাতের কবলে পড়া গ্রামবাসীর সাহায্য করতে, কিন্তু সেখানে গিয়ে আরেক বিপত্তি, বিপাকে পড়তে হয়েছে আরেক। সবজি, চাল, ডাল সব নিয়ে যাওয়া হয়েছিল পরিস্থিতি সাপেক্ষে। অনেক বাড়িতেই ডাকাতি হয়েছে। কেশবপুর গ্রামটা বাকি 6 গ্রামের তুলনায় ছোট। ভীত গ্রামের সবার মাঝে হা হুতাশ পড়েছে। জমিদার রাজ্য দীর্ঘ অর্ধশত বছর পর আবারও এমন ডাকাতি হলো। গ্রামের সাধারণ মানুষ, উচ্চবিত্ত নয় তারা, আর না মধ্যবিত্ত, যাকে বলে নিম্নবিত্ত। সেই নিম্নবিত্ত মানুষেরা মাথার উপরের ছাদ বাঁধে সব হারিয়ে নিঃস্ব প্রায় এখন। তাদের এখন শেষ ভরসা আশ্রয় জমিদার লতিফ জোয়ারদার। আপাতত তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারলে সন্তুষ্ট তারা। সংগ্রাম যেসব ত্রাণ নিয়ে গিয়েছিল ভ্যানেই ছিল সব। ওদিকে এক পাশে গ্রামে বাসিন্দাদের কাছে তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য যাওয়ার পরপর ত্রাণ ভর্তি 3টে ভ্যানে আগুন লেগেছে অজ্ঞাত উৎসে। কিভাবে আগুন লাগলো জানা নেই। কাঁচা সবজি, চাল, ডাল, ভ্যান সব নিমিষেই দাউ দাউ করে আগুনে পুড়ে একাকার। সংগ্রাম ফিরে এসে অক্ষত দেখতে পায়নি কোনো কিছু। 3টে ভ্যান অনেকটা দূরত্বে থাকার পরও আগুন লাগলো কিভাবে, এটা নিয়ে সন্দিহান সংগ্রাম। আগুন লেগেছে শুধু ভ্যানে, তবে কিভাবে জানা নেই। আশেপাশে কেউ ছিল না সেই মুহূর্তে। আগুন তো আর এমনি এমনি লাগতে পারে না, তাও আবার কাঁচা সবজিতে। নিশ্চয়ই কেউ লাগিয়েছে। হঠাৎ গ্রামে ডাকাতির সাথে এই অবাঞ্ছিত ঘটনার যোগসূত্র আছে অবশ্যই। সংগ্রামের তীক্ষ্ণ ধারালো মস্তিষ্কে ঘটনা পর্যবেক্ষণে নিমিত্ত হানা দিয়েছে অনেক। তবে উপস্থিত মুহূর্তে গ্রামবাসীর কথা ভেবে সংগ্রাম এই নিয়ে আর ঘাটেনি। গ্রামবাসী একে আতঙ্কিত, তার উপর আগুন দেখে ভ্রান্ত, অলিক বিশ্বাসী অহেতুক ধারণার জন্ম হয়েছে সবার মাঝে। সংগ্রাম সব কিছু সামলানোর চেষ্টা করেছে যথেষ্ট। পুনরায় বাজার থেকে নতুন করে বাজার নিয়ে আসা হয়েছে গ্রামবাসীর জন্য। সব শেষে গ্রামের অবস্থা পূর্বের তুলনায় স্বাভাবিক করে বাড়িতে ফিরেছে সংগ্রাম। সারাদিনের ক্লান্তি এখন বেড়েছে দ্বিগুণ, শরীর অবসন্ন হয়ে আসছে। সংগ্রাম কোনো রকম পা দুটোকে টেনে টুনে উপরে তুলল সিঁড়ি বেয়ে। ঘরে ঢুকেই খাটে নজর পড়ল সবার আগে, ঘুমিয়ে আছে তার বেগম। সংগ্রাম ক্লান্ত মুখে ঠোঁট প্রসারিত করল, হাতে একটা কিশোর প্যাকেটর, সেটা রাখলো টেবিলের উপর। শ্যামাকে গুটিয়ে থাকতে দেখে গায়ের চাদর খুলে রাখতে রাখতে এগোলো ওর দিকে। খাটের পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে কপালে হাত ছোয়ালো। যা ভেবেছিল তা নয়, ঠান্ডায় গুটিয়ে আছে তার বেগম। সংগ্রাম শ্যামার গায়ে চাদর টেনে দিয়ে নিস্তেজ পায়ে গোসলখানার দিকে এগোলো। বেশ সময় নিয়ে বেরিয়ে এসে ক্লান্ত শরীরটা এলিয়ে বসলো খাটের একপাশে। মাথা এলিয়ে ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস টানলো। খিদে পেয়েছে ভীষণ। শ্যামা ঘুমিয়ে ডাকার ইচ্ছে করলো না। একবার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে ডাকলো তবুও। বেগম, শুনছো? শ্যামা? শ্যামার সাড়া নেই, না হেলদোল, কাঁচা ঘুম ওর। এতক্ষণে সংগ্রামের উপস্থিতি টের পেয়ে উঠে যাওয়ার কথা, সেখানে হিতে বিপরীত। সংগ্রাম ডাকলো তবু উঠল না। সংগ্রাম এবার একটু ঝুঁকলো অনেকটা। শ্যামার ঘুমন্ত মুখের কাছাকাছি পৌঁছে খানিক গলা বাড়িয়ে ডাকলো, বেগম উঠে পড়ুন, স্বামী এসেছে আপনার। সে ক্লান্ত ভীষণ। আজ সে আপনার ক্লান্তির ঘুম দেখবে না, বরং তার নিজের ক্লান্তি দূর করার উপশম খুঁজবে শুধু। তার ক্ষয়িত হৃদয়ের অবসাদগ্রস্ততা দূর করার জন্য আপনাকে প্রয়োজন, আপনার তদারকের যত্ন প্রয়োজন তার। উঠে পড়ুন এখন।
শ্যামার একটুও নড়চড় নেই। সংগ্রাম তার বেগমের ঘুমন্ত আবেদনময়ী মুখ পানে চেয়ে অনিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। ক্লান্তি দূর করার অন্যান্য উপশম এটা, যা কাজ করলো একটু। সংগ্রাম ওষ্ঠ বাড়িয়ে শ্যামার অধর কোণে চুমু আঁকলো। গরম নিঃশ্বাস তার বেগমের, যা আছড়ে পড়ল সংগ্রামের মুখের উপর। সুযোগ পেয়ে হাতছাড়া করল না সংগ্রাম। পরপর কয়েকটা চুমু খেলো। শেষটা শক্ত করে গাঢ় পরশ আঁকলো তার ঘুমন্ত বেগমের ওষ্ঠ ধরে। তবুও শ্যামা নড়ল না একটু। সংগ্রাম মুখ তুলে মুচকি হাসল। পুরো মুখখানা স্পর্শ পেল ওর অধরের। বন্ধ দু চোখের পাতাদ্বয়ও বাদ গেল না। কপাল বেছে নিল এবার। সেখানে একবার ঠোঁট ছুঁয়ে ফের ডাকলো আবেশিত কণ্ঠে। কি ছিল বেগম? ঘুমের বাহানায় সায় দিচ্ছে না আমায়? আমি কিন্তু খেয়ে হারিয়ে ফেলবো এবার। খেয়ে হারালে কিন্তু রক্ষে নেই আজ তার। এবারও শ্যামার পরিবর্তন নেই। সংগ্রাম আবারও বলতে লাগলো, ঘুমন্ত স্ত্রীর সুযোগ নেওয়ার মতো সুপুরুষ আমি নই। আপনি আমার ঘুমের সুযোগ নিতেই পারেন, আমি পারি না। আমার পদ্ধতি ভিন্ন। আপনাকে আমার সুযোগ করে দিতে হবে না। আমার সুযোগ খুঁজে নেবো আমি। আপাতত খুব ক্লান্ত, এখন উঠুন বেগম। এবারও অনড় শ্যামা। সংগ্রাম এবার সংখ্যায় ভ্রু গুটালো। এতটা গভীর ঘুমে আচ্ছন্ন শ্যামা? এত গভীর ঘুম তো নয় ওর। সংগ্রাম এবার গুরুত্বর কণ্ঠে তার বেগমকে আলতো ঝাঁকিয়ে ডাকলো, শ্যামা, ডালিয়া, এই মেয়ে, ওঠো। বেগম। এবারও একই অবস্থা দেখে আটকে উঠল সংগ্রাম। হুড়মুড়িয়ে উঠে বসলো। শক্ত হাতে ঝাঁকালো শ্যামাকে। ঝাঁকাতে ঝাঁকাতে ডাকলো অনর্গল। তবুও শ্যামার সাড়া না পেয়ে পাশ থেকে পানির গ্লাস তুলে নিল হাতে। হাতের আঁচলে পানি নিয়ে ছেটালো শ্যামার চোখে মুখে। পানির ঝাপটায় চোখ মুখ কুচকালো শ্যামা। সংগ্রাম হাঁসফাঁস করছে। শ্যামা নড়ে উঠতেই সে উত্তেজিত হয়ে ডাকলো আবারও, বেগম, কি হয়েছে? ঘুমেছিল এতক্ষণ? কখন থেকে রাখছে? সারা দিচ্ছিল না কেন? ওঠো। শ্যামার মুখের উপর ছেটানো বিন্দু বিন্দু পানির কণাগুলো নরম হাতে মুছিয়ে দিল সংগ্রাম। শ্যামা আধো আধো চোখ খুলেছে। আধো চোখ পুরোপুরি খোলার চেষ্টা করলো এবার। চোখ কষলে উঠে বসলো। সংগ্রাম ধরে রেখেছে ওকে। চোখে মুখে বিস্ময় আর চিন্তার ছাপ। এক মুহূর্তে আটকে উঠেছিল সে। শ্যামা ঝাপসা ঘুম জড়ানো চোখে সংগ্রামকে দেখে বিড়বিড় করলো, কি আপনি ছাড়েন আমারে। সংগ্রাম জিভে অধর ভিজিয়ে বলল, কি বলছো? ঘুমের রেশ এখনো কাটেনি? আমি এখানে, তোমার ছোট জমিদার সাহেব। দেখো আমায়। বেগম, ঠিকঠাকভাবে তাকো আমার দিকে। কি হচ্ছে তোমার? শ্যামা সংগ্রামের হাত সরিয়ে দিল। একই স্বরে বলল, ছাড়েন আমারে, ছোবেন না। শ্যামার অবস্থা ঠাউর করে সংগ্রাম এবার পাশ থেকে পানির গ্লাস হাতে তুলে পুরো পানিটা ছিটিয়ে দিল শ্যামার মুখে। ঠান্ডা পানির তীব্র ঝাপটায় কেঁপে উঠল শ্যামা। সঙ্গে সঙ্গে সংগ্রাম ওর মুখটা চেপে ধরল নিজের বুকের সাথে। মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, কিচ্ছু হয়নি বেগম, আমি আছি। শ্যামা সংগ্রামের বুকে মুখ লুকিয়ে গুটিয়ে আছে নীরবে। সেপটে আছেও। সংগ্রামও নীরব। ওর এক হাত শ্যামার মাথার চুলের ভাঁজে, অন্য হাত পেছন থেকে কোমর জড়িয়ে রাখা। শ্যামার শরীরের মৃদু কাঁপুনি টের পাচ্ছ। মুহূর্ত পর পর ফিকরে উঠছে শ্যামা। সংগ্রাম তার বেগমের চুলের ভাঁজে হাত বুলিয়ে অতি আদরে মোলায়েম কণ্ঠে ডাকলো, বেগম। বেগম ডাকে অনেকটা সময় পর শ্যামার নরম ক্ষীণ স্বর শোনা গেল। হুম। স্বস্তি পেল সংগ্রাম। এতক্ষণের জমে রাখা শ্বাস ফেলল দীর্ঘ। শীতল কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? শ্যামা মাথা তুলল তার ছোট জমিদারের বক্ষ থেকে। টলছেও। মাথাটা পেছনের দিকে হেলে পড়তেই সংগ্রাম ঝট করে ধরল। শ্যামার নিভু নিভু চোখ, শরীর নেতিয়ে আসছে। জোর নেই হাতে পায়ে। সে সংগ্রামের উপর নিজের ভার ছেড়ে নেতিয়ে পড়ল। নিজেকে সামলে আধো আধো স্বরে বলল, কখন এসেছেন? ঘুমিয়ে পড়েছিলাম আমি। ডাকলেন না কেন আমায়? এক্ষুনি এসেছি আমি। ঘুমিয়েছিলে তুমি, তাই ডাকিনি। ঘুম হয়নি। ঘুম প্রয়োজন তোমার, ঘুমাও। শ্যামা নিভু নিভু চোখে অল্প বিস্তর তাকিয়ে সংগ্রামকে দেখল। মন উৎসুক হলো এতেই। এক চিলতে নরম হাসির রেখা ফুটল ওর ঠোঁটের কোণে। আধো চোখ খোলার চেষ্টা করলো পুরোপুরি। বারান্দায় নজর যেতেই চক্ষুদয় প্রশস্ত হলো ওর। বাইরের ঘুটঘুটে অন্ধকার আন্দাজে ঠেকল। শক্তি জুগিয়ে উঠে বসলো শ্যামা। বাইরের দিকে তাকিয়েই বলল,
রাত হয়েছে? কটা বাজে? আমি তো ঘুমিয়েছিলাম সেই বিকেলে। এতটা সময় ঘুমিয়েছিলাম আমি? সংগ্রামের ললাটে ভাঁজ পড়ল কয়েক স্তর। নরম চাহনি তীক্ষ্ণ হলো এবার। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল। কখন ঘুমিয়েছিলে তুমি? বিকেলে? শ্যামা মাথা নাড়ালো উপর নিচ। মুখবায়ব মলিন ওর। শ্যামার শ্যামলা মুখে পানির বিন্দু বিন্দু কণা চিকচিক করছে এখানে ওখানে। সংগ্রাম দুহাত বাড়িয়ে শ্যামার মুখখানা আগলে নিয়ে নরম হাতে মুছিয়ে দিল মুখখানা। সংগ্রামের বরফের ন্যায় ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল শ্যামা। এবার সম্মতি ফিরল নিজের দিকে। পরনের শাড়িটা ভেজা অল্প বিস্তর, পানির ছিটা ছিটা ছোপ, কিন্তু ভিজল কি করে শাড়ি? শ্যামা নিজেকে ভালোভাবে পরখ করে সংগ্রামের দিকে নরম চাহনিতে তাকালো। প্রশ্ন করল। আমি ভিজলাম কি করে? শাড়ি ভেজা কেন আমার? সংগ্রামের শীতল উত্তর। আমার হাত থেকে পানির গ্লাসটা উল্টে পড়েছিল তোমার শাড়িতে। কখন? আমি টের পেলাম না কেন? ঘুমিয়েছিলাম। গভীর ঘুমেছিলে, তাই টের পাওনি হয়তো। সংগ্রামের কণ্ঠস্বর বিষণ্ণ। দেখে কেমন যেন লাগছে। শ্যামা ঘাড় কাত করে পর্যবেক্ষণ করলো ওকে। গা ঘেঁষে সংগ্রামের বাহু জড়িয়ে ধরল। ভেতরটা কেমন ধকধক করছে ওর। বাইরে থেকে শান্ত হলেও ভেতরে কেমন যেন অস্থির লাগছে। অনুভূতি অদ্ভুত ওর। শ্যামা নিজে থেকে সংগ্রামের এত কাছে আসার পরও সংগ্রাম কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে হলো হাসলো জোরপূর্বক। শ্যামা আরও বেশি সন্নিকটে বসলো। ডাকলো নরম কণ্ঠে। ছোট জমিদার সাহেব। বলো বেগম। কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? ভাবছি আমি। কি ভাবছেন? তোমায় নিয়ে। শ্যামা কপাল কুঁচকালো। প্রশ্ন করলো সন্ধিয়ান হয়ে। আমায় নিয়ে? আমায় নিয়ে কি ভাবছেন? সংগ্রাম চুপ থাকলো মুহূর্ত কয়েক। হাসলো এবার। শ্যামাকে জড়িয়ে রেখেছে যে হাতে, সেই হাতটা ছাড়িয়ে সংগ্রাম নিজে জড়িয়ে ধরলো ওকে। আলতো ভেজা চাদরটা এক হাতে সরালো শ্যামার কোল থেকে। শ্যামা চেয়ে আছে নিগুড় শান্ত চোখে। সংগ্রাম টামুল টুমুল হয়ে বসে বলল। সারাদিন তুমি বাড়িতে একা থাকো, তোমার খারাপ লাগে না? আমি তো সবসময় থাকি না তোমার সাথে। একা একা লাগে তোমার, তাই না? শ্যামা এতক্ষণে একটু হাসলো। সংগ্রাম চোখ ভরে দেখলো নরম হাসিটুকু। শ্যামা উত্তর করল। একা থাকি কই? বাড়িতে তো সবাই আছে। দাদিজান আছে, ভাবি আছে, বালা আছে, আরও সবাই আছে। ওরা তো থাকে না তোমার সাথে। ঘরে একা থাকো, ভয় করে তোমার? না। সাবলীল উত্তর শ্যামার। তবে মন থেকে নয়। আজকাল তো আধার নামতেই ভয় ঘিরে ধরে ওকে। কেমন যেন গা ছমছম করে। ভীতিকর পরিস্থিতি তৈরি হয় চারপাশে। এসব প্রকাশ করল না শ্যামা। সংগ্রাম রুক্ষ শুকনো অধর জিভে ভেজালো। শ্যামা এখন সংগ্রামের বুকে। সংগ্রাম শ্যামার এক হাত ধরল। হাতটা উল্টে পাল্টে দেখে চুমু বসালো হাতের উল্টো পিঠে। তৃপ্তি অনুভূতিতে সংগ্রামের বুকে আরও বেশি সিঁঠিয়ে গেল শ্যামা। সংগ্রামের বুকের ধুকপুকানির শব্দ ব্যথিত আর কোনো শব্দ নেই আশেপাশে। আপাতত নীরব পুরো ঘর। সংগ্রাম নীরবতা ভেঙে সুপ্ত স্বরে ডাকলো। বেগম, হুম। তোমার একাকিত্বের একজন স্থায়ী সঙ্গীর প্রয়োজন। আপনি তো আছেন। সবসময় থাকি না তো। আমার এই ক্ষণিকের অবর্তমানে তোমাকে একা থাকতে দিতে চাই না আমি। একজন স্থায়ী সঙ্গী উপহার দিতে চাই তোমায়। কিভাবে? কি উপহার? সংগ্রাম ঠোঁট পিষে মৃদু হাসলো। শ্যামার কানের কাছে মুখ গুজে চোখ বুজে বলল চাপা স্বরে। আমি উপহার দেব, আর তুমি গ্রহণ করবে। তবে তোমাকে সে উপহার দেওয়ার জন্য আমার তোমায় প্রয়োজন। শ্যামার কৌতূহল বাড়ল। মাথা তুলল। প্রশ্ন করল দ্বিগুণ অনুসন্ধিৎসায়। মানে? সংগ্রাম চক্ষুজোড়া জড়ো করল। তার বেগম যে বড্ড সচেতন। সংগ্রাম ভনিতাহীন বলল আবেশিত কণ্ঠে। উপহার গ্রহণের আগে তোমায় কিছু দিতে হবে। আগে চাইবো তোমার কাছে। তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে বেগম। শ্যামা ফটাফট বলল। চেয়ে নিন। আপনাকে কিছু দিতে পারলে ধন্য হব আমি। ধন্য হবে আপনার বেগম। মৃদু হাসল সংগ্রাম। কোমর জড়ানো হাতের বাঁধন দৃঢ় করল। অন্য হাত শ্যামার গাল বেয়ে কানের নিচ পর্যন্ত পৌঁছালো। শ্যামা খানিক ঝাঁকুনি দিয়ে উঠল, নড়ে চড়ে উঠল। সংগ্রামের দৃষ্টি অদ্ভুত। এই দৃষ্টির সম্মুখীন আগে অনেকবার হয়েছেও। শ্যামার বুঝতে বাকি রইল না সংগ্রামের নিষ্পাপ চাহনি সম্পর্কে।
শ্যামা দৃষ্টি ঘোরালো এদিক ওদিক। সংগ্রাম ওষ্ঠ বাড়িয়ে ওর কপালের পাশে চুমু খেলো শব্দ করে। শ্যামা চোখ বুঝেছে তৎক্ষণাৎ। সংগ্রাম মুখ তুলে কপালে কপাল ঠেকালো, নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে বলল হাসকি স্বরে, তুমি আমার প্রাপ্তি বেগম, আর আমি আমার প্রাপ্তিতে পূর্ণতা চাই। পূর্ণতা চাই আমার ভালোবাসার। পূর্ণতা হিসেবে চাই আমাদের ভালোবাসার চিহ্নকে, নতুন এক নবজাতককে, যে আমাদের প্রেম আগুনের প্রাপ্তি হবে, যে হবে আমার আর আমার বেগমের ভালোবাসার প্রথম নিদর্শন। আপাতত এটুকুই চাই, দেবে আমায়? শ্যামা জিভে ঠোঁট ভেজালো, কান গরম হয়ে আসছে ওর। ওদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্কে পূর্ণতা পায়নি তা নয়। শ্যামা পরিপূর্ণ তার ছোট জমিদারের ভালোবাসায়, তার স্বামীর ভালোবাসায়। তবুও শ্যামা ইতস্থ থাকে সবসময়, এখনও তাই। সংগ্রামের কথাগুলো অস্বস্তিতে ফেলল ওকে। এতক্ষণ সংগ্রামের ইঙ্গিত বুঝতে বাকি রইল না। শ্যামার ইতস্ততা দেখে ঠোঁট চেপে হাসি সংবরণ করল সংগ্রাম। বলল মিকি স্বরে, আমি কিন্তু আমার জন্য চাইছি না কিছু, চাইছি তোমার জন্য। তোমার একলা থাকার বিষয়টা ভাবলাম, কাউকে প্রয়োজন তোমার, তাই আর কি। শ্যামা বলে উঠল, আপনার বাচ্চা অনেক প্রিয় তাই না? অনেক 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 বেশি। জানো, যখন গ্রামে যাই সব বাচ্চারা কেমন ছোটে ছোটে আছে, কি সুন্দর করে হাসে ওরা। সৈকতকে দেখো না, কি সুন্দর, ছোট ছোট হাত পা, চোখ মুখ, ছোট্ট শরীর, কত মায়াবী, দেখলে আদর করতে ইচ্ছে করে। সংগ্রামের কথাগুলো বাচ্চাদের ন্যায় শোনাচ্ছে, উপভোগ করছে শ্যামা। আনমনে বলেই যাচ্ছে সংগ্রাম, তুমি চাও না আমাদের ঘরে এমন কেউ আসুক, তোমার কোল আলো করে আসুক কেউ, ছোট্ট ছোট গুটি গুটি পায়ে তোমাকে ঘিরে ঘুরে বেড়াক সবসময়। মা ডাক শুনতে চাও না? আমি চাই বাবা ডাক শুনতে, ভীষণভাবে চাই। যতটা তীব্র তোমাকে চাই, ঠিক ততটা তীব্রভাবে আমাদের অনাগত সুফিয়ানাকে চাই। শ্যামা মন দিয়ে শুনল, শেষ পথে ভ্রু গুটালো। সুফিয়ানা? আমাদের অনাগত কন্যা সন্তান সুফিয়ানা। সংগ্রাম জোয়ারদার আর তার বেগম ডালিয়ার ছোট্ট পরী, আলোর ফুল, আধ্যাত্মিক লাবণ্যময় অর্থের সুফিয়ানা। শ্যামার দৃষ্টি বিমূঢ়, চক্ষু শীতল। বলল না ও কিছু। সংগ্রামের দৃষ্টি ফের আগের মতো ঘুরে ডুবল। সে বলল ফিসফিসিয়ে, কি হলো বেগম? আমার কিন্তু চাই। শ্যামা নিশ্চুপ, ও এক দৃষ্টিতে চেয়ে আছে সংগ্রামের পানে। শ্যামার নীরব সম্মতি দেখে সংগ্রাম নিঃশব্দে ঠোঁট চেপে মৃদু হাসল, চোখের চাহনি আধো করল। শ্যামার দিকে ধীরে ধীরে হেলে ওষ্ঠ ছোঁয়ালো শ্যামার কপালে। শিহরণ চোখ বুজেছে শ্যামা। সংগ্রাম তা দেখে আবারও মৃদু হাসল। শ্যামার গালে রাখা নিজের হাতের স্পর্শ গাঢ় হলো ওর। কপালের পাশের ছোট চুলগুলো উড়িয়ে দিল ফু দিয়ে। শ্যামার লাজুক রাঙা লালিত মুখখানা বেশ আকর্ষিত করছে ছোট জমিদার সাহেবকে। সংগ্রাম ঢোক গিলল, এবার চুমু খেলো কানের পাশে। শ্যামা নিঃশ্বাস আটকে রেখেছে, এক হাতে শক্ত করে খামচে ধরেছে সংগ্রামের পাঞ্জাবির কলারের অংশ। সংগ্রাম যেন সায় পেল অধিক, অধর ডোবালো শ্যামার অধরে। শ্যামার হাতের খামচি শক্ত হওয়ার সাথে সাথে দৃঢ়, আরও গাঢ় হলো সংগ্রামের স্পর্শ। বেগতিক শ্বাস প্রশ্বাস দুই নরনারী, যা আশ্রে পড়ছে একে অপরের উপর। সংগ্রাম পুনরায় আপন করে নিল তার বেগমকে। দীঘল রজনী খুয়ে খুয়ে অতিবাহিত হলো এই ভালোবাসার সাক্ষী হিসেবে। দীর্ঘ সময় পর শ্যামার গলায় নাক ঘষে আলতো মাথা তুলল সংগ্রাম। শ্যামার চোখ বন্ধ। সংগ্রাম কোমল নেত্রে তার বেগমকে এক পলক দেখে কানের কাছে মুখ গুজে আলতো অধর ছোঁয়ালো কানের লতিতে। অতপর ফিসফিস করল, তৃপ্ত আমি তোমাকে পেয়ে পরিতৃপ্ত বেগম। ভালোবাসি তোমায়, নিজের থেকে বেশি, অনেক বেশি। ভালোবাসি আমার ডালিয়াকে, আমার অনাগত সুফিয়ানার জননীকে, আমার বেগমকে ভালোবাসি। আওয়ালপুর গ্রাম। ভোরের আলো ফুটছে সবে। পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা। শীত কেটে সূর্য উঁকে দিচ্ছে বোধহয়। আজ একটু তাড়াতাড়ি সূর্যের দেখা মিলছে। গ্রামের শেষ মাথা, শেষের আর দুটো বাড়ি আছে। মসজিদ গ্রামের মাঝে। গায়ে শাল মুড়িয়ে মাথা নুয়ে মসজিদ থেকে ফিরছিল আফতাব। হাতে একটা বাজার ভর্তি ব্যাগও আছে। ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে আজ। মসজিদ থেকে বাজারের দিকে গিয়েছিল একটু। সকালে টাটকা বাজার সেরে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। গ্রামের শেষ মাথার বাড়িটাই ওদের। এখন শীত নেই বেশি,
আশপাশটা বেশ স্পষ্ট, তবে অদূর অস্পষ্ট। আফতাব মাথা নুয়ে হাঁটতে হাঁটতে চলার পথে বাড়ির দিকে চেয়ে মাথা তুলল। আচমকা চোখ কোনো একদিকে আবদ্ধ হতে আটকে উঠল। চোখ বড় বড় করে তাকালো। সামনেটা স্পষ্ট, পাশের বাড়ির দেউড়ির বাইরে শোভ মেরে বসে আছে কেউ। একবারে গুটিয়ে হাত পা জড়ো করে বসে আছে। আফতাব বৃহৎ নয়নে তাকিয়ে কপাল গোটালো। খানিকটা জোরেই হেঁটে ছুটে গেল এক প্রকার। বাজারের ব্যাগ রেখে এক হাঁটু মুড়ে বসে আধো উদ্বিগ্ন স্বরে ডাকলো, ময়না। সামনের জন নড়ল না, আর না সাড়া দিল। আফতাব ডাকলো বেশ কয়েকবার। এই মুহূর্তে আশেপাশে কেউ নেই। এতবার ডাকার পরও সাড়া না পেয়ে আফতাব ঢোক গেল। ইতস্ত হয়ে ময়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাত ফিরিয়ে নিল আবার। ময়নাকে স্পর্শ করা হারামুর, তবে এই মুহূর্তে আফতাব এত কিছু ভাবল না। ইতস্ততা কাটিয়ে কম্পিত হাত বাড়িয়ে ঝাঁকালো ময়নাকে। ময়না। আলতো ঝাঁকাতেই মাটিতে টলে পড়ল ময়না। ভরকালো আফতাব। মেয়েটা যেভাবে বসেছিল সেভাবেই টলে পড়েছে। শরীর জমে শক্ত পাথরের ন্যায় হয়ে গেছে ওর। হাত পা কুকরানো অবস্থায় টান টান। আফতাব এবার পুরো হাতে স্পর্শ করলো ওকে। শরীর বরফের ন্যায় জমাট বেঁধেছে, ঠান্ডা হিম হয়ে আছে পুরো শরীর। হাত দেওয়া যাচ্ছে না শরীরে। আফতাব পূর্ণ দৃষ্টিতে তাকালো ওর মুখের দিকে, পরবর্তীতে হাত পায়ের দিকে। নীলচে হয়ে আছে ওর পুরো শরীর। ঠোঁট জোড়াও কালো ঠিকরে হয়ে গেছে। আফতাব শুকনো ঢোক গিলল। দেউরির দিকে তাকালো একবার। ভেতর থেকে লাগানো, তার মানে বাড়ি থেকে বের হয়নি কেউ। ময়নার শরীরে পাতলা একটা শাড়ি ব্যথিত আর কোনো ভারী কাপড় নেই। মেয়েটা কখন থেকে এভাবে এখানে পড়ে আছে বুঝতে বাকি রইল না আফতাবের। অমনি চোয়াল শক্ত হয়ে আসলো। দাঁতে দাঁত পিষে ময়নার নীলচে মুখটার দিকে তাকিয়ে আপাতত সংযত করলো নিজেকে। এই মুহূর্তে আর কিছু ভাবলে চলবে না। বাজারের ব্যাগ ফেলে দ্বিধা কাটিয়ে আফতাব দুহাতে কোলে তুলে নিল ময়নাকে। হন্তদন্ত পায়ে ছুটলো নিজের বাড়ির দিকে। বাইরে থেকে ডাকলো উচ্চ স্বরে, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি এসো। বলতে বলতে ঘরের দিকে এগোলো। নিজের ঘরেই গেল। ময়নাকে শোয়ালো নিজের খাটে। আফতাবের মা খালেদা বেগম ছুটে এসেছেন, পেছন পেছন ওর বাবাও। আফতাব ময়নাকে বিছানায় শুয়ে কম্বল লেপ সব জড়িয়ে দিয়েছে ওর গায়ে। খালেদা বেগম ঘরে এসে এমন পরিস্থিতি দেখে আটকে উঠলেন, বললেন আতঙ্কিত স্বরে, ময়না, বৌমা, বৌমার কি হয়েছে বাপ? আফতাব উত্তর করল না, বলল শুধু, সরিষার তেল নিয়ে এসো আম্মা, তাড়াতাড়ি। খালেদা বেগম আর পুষলেন না কিছু, দৌড়ে গেলেন তেল আনতে। আফতাবের বাবা ময়নাকে এমন অবস্থায় দেখে পরিস্থিতি ঠাওর করলেন মুহূর্তেই। অমনি মুখখানা মলিন অপরাধীর ন্যায় হয়ে গেল তার। কথাও বলতে পারলেন না তিনি। খালেদা বেগম তেল নিয়ে ছুটে আসতে আফতাব নিজের হাতে তেল ঢেলে ময়নার হাতের তালুতে ঘষতে ঘষতে বলল, পায়ের তালুতে তেল মালিশ করো আম্মা, জলদি। সাদাসিধে খালেদা বেগম অবুজ আহাম্মকের ন্যায় চেয়ে আছেন, তার মাথায় ঢুকছে না কিছু। তবুও তিনি কথা না বাড়িয়ে ছেলের কথা মতো ময়নার পায়ে হাত রাখতেই আটকে উঠলেন। অতিরিক্ত ঠান্ডা ওর শরীর। খালেদা শঙ্কিত হয়ে বললেন এক নিঃশ্বাসে, বৌমার এই অবস্থা কেমনে হইল বাপ? কই পাইলি বৌমারে? হয়তো জারে জইমা গেছে। কি হয়েছে বৌমার? আম্মা, কথা বাড়িও না, যা বলছি তাই করো আগে। খালেদার কথা বাড়ালেন না। গরম লেপের উষ্ণতা আর দীর্ঘ সময় তেল মালিশের পর আগের তুলনায় ময়নার শরীর হালকা গরম হয়েছে একটু। ঠান্ডা কাঠিন্যতা ভাব কেটে উষ্ণ গরম হয়েছে শরীরটা। আফতাব এতক্ষণে স্বস্তির দম ফেলল। মেয়েটার ঠোঁট মুখের নীলচে বর্ণ মিলিয়ে গেছে। মলিন মুখখানা স্পষ্ট এখন। এতক্ষণে নজরে আসলো ময়নার ঠোঁটের কোণে রক্ত জমাট, কেটেছে অনেকটা। গাল লালচে, 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। এতদিনও ময়নাকে দু চোখে দেখেনি আফতাব। চোখে পড়লেই এক পলকে সরিয়ে নিয়েছে। ময়না পরিচিত হলেও ওর চেহারা স্পষ্টভাবে পরিচিত নয় আফতাবের নিকট। আফতাব তো কোনো দিন এক মুহূর্তের জন্য ঠিকভাবে চোখ তুলে তাকায়নি পর্যন্ত ময়নার দিকে। শুধু ময়না নয়, অন্যান্য সকল মেয়েদের ক্ষেত্রেও তাই। ময়নাকে সেভাবে দেখার প্রয়োজন বা হেতু কোনোটাই জাগেনি
দেখিনি কখনো। আজ দেখলো আফতাব, নজর বুলিয়ে ভালোভাবে দেখলো ময়নাকে। খালেদা গল্প করতো সবসময় ময়নাকে নিয়ে, বলতো মেয়েটা সুন্দর, আসলেই সুন্দর মেয়েটা। বেহুদা মনোভাব জাগ্রত হতেই আফতাব তৎক্ষণাৎ এক ঝটকায় চোখ সরালো। ছি ছি, কী সব চিন্তা আসছে? সৌন্দর্য নিয়ে চিন্তা ভাবনা তো দূর, ময়নার দিকে তাকানোও পাপ। ময়না বেগানা নারী, ওর ভাইয়ের স্ত্রী। আর সবচেয়ে বড় কথা শ্যামার বোন ময়না। শ্যামার কথা মনে আসতেই আফতাব এদিক ওদিক চোখ ঘোরালো। খালেদা বলে উঠলেন এর মধ্যেই, কি হইল বাপ, তুই কি ভাবতাছস? বইমার শরীর খান তো গরম হইছে এখন। কি হইছিল ওর? এমন অবস্থায় কই পাইলি বৌমারে? আফতাব এবার চোখ তুলে তাকালো। সামনে ওর আব্বা। আম্মার দিকে তাকাতেই তার সহজ সরল অবুজের ন্যায় চাহনি নজরে আসলো। আফতাব বলল নিরেট কণ্ঠে, বাড়ির বাইরে পেয়েছি। বাইরে পাইছস মানে? এই কাকবরে বৌমার এমন অবস্থা কেমনে? আফতাব তাকালো ওর আব্বার দিকে। আফতাবের দৃষ্টি নিজের দিকে পড়তেই নজর চোরালেন ওর আব্বা। সকালে বাইরে যাওয়ার সময় আফতাব এদিক ওদিক লক্ষ্য করেনি তেমন, ফেরার সময় ভাগ্যিস লক্ষ্য করেছিল, নয়তো কী যে হতো, মেয়েটার দশা খারাপ হতো আরও। আফতাব এসব ভেবেই চোয়াল শক্ত করলো পুনরায়। হাত মুঠো করে উদ্যমে উঠে দাঁড়াতেই খালেদার কণ্ঠ কানে ঠেকলো, ময়না, বৌমা উঠছো তুমি? কি হয়েছিল তোমার বৌমা? আফতাব দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে তাকালো ময়নার দিকে। ময়না চোখ মুখ কুচকেছে। আফতাব ফের বসে ডাকলো, ময়না, উঠুন। সময় নিয়ে আধো নিভু নিভু চোখ খুলল ময়না। চোখের পাতা ভারী হয়ে আসছে ওর, আঠার মতো লেগে আছে রক্তিম বর্ণ চোখ। তবুও জোরপূর্বক চক্ষুদয় প্রশস্ত করল ময়না। সামনে খালেদা, আফতাব ওর আব্বাকে দেখলো একে একে এক পলক করে। আফতাব আর খালেদার দিক থেকে দৃষ্টি সরিয়ে দৃষ্টি স্থির করলো আফতাবের বাপের দিকে, যিনি এখনও একই অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছেন, দুর্বোধ্য মুখভঙ্গিমা তার। ময়না তার দিকে তাকিয়ে ফিকরে উঠে ঠোঁট উল্টালো, চোখ ছাপিয়ে মুহূর্তেই চুপিসারে গরম জল গড়ালো কানিসবে। মেয়েটার এমন অশ্রুসিক্ত করুণ চাহনি দেখে পলাতকের ন্যায় মুখ ফিরিয়ে স্থান ত্যাগের জন্য পেছন ফিরলেন আফতাবের বাবা। অমনি ডাকলেন, আফতাব। দাঁড়াও আব্বা। তিনি থামলেন, তবে পেছন ফিরলেন না। আফতাব বাঁকা চোখে একবার তাকে দেখে ময়নার দিকে ফিরল, ভ্রুযুগল জড়ো করে রাখা ওর। ও প্রশ্ন করল নিরেট কণ্ঠে, কি হয়েছিল? বাইরের বাইরে ছিলেন কেন আপনি? ময়না চোখ বুজে ঢোক গিলল, গলায় দলা পাকিয়ে আটকে আসছে নিঃশ্বাস, যন্ত্রণা হচ্ছে ভীষণ। রুদ্ধ আধো সরল, ওরা বাইর কইরা দিছে আমারে। মেরেছে আবার? ময়না উপর নিচ মাথা ঝাঁকায়। আফতাব আদেশের স্বরে বলে, উঠুন। ধীরে ধীরে উঠে বসে ময়না। খালেদা বেগম ওকে সাহায্য করলো বসতে। দুর্বল শরীরখানা টলছে ওর। আফতাব উঠে দাঁড়াতে দাঁড়াতে ফের আদেশ করলো, চলুন আমার সাথে। ময়না যেন চমকে উঠল, ভয়ে সিঁঠিয়ে গেল পেছনের দিকে, কাপা গলায় বুলি ফুটরালো, যাবো না আমি। আফতাব ফিরে তাকাতেই ভরার চোখে চেয়ে ভেজা কণ্ঠে ফিসফিস করলো ময়না, আমি আর যাবো না। উনি সাইরা দিছে আমারে, হরে রাইখা বিয়া করছে আবার। বিড়বিড় করা কথাগুলো কর্ণপাত হতেই চোখ বড় বড় করে তাকালো আফতাব। সাথে সাথে খালেদা আর আফতাবের বাবাও। কথাগুলো বুঝতে অসুবিধা হলো না ওনাদের। খালেদা আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কি কইতাছো বৌমা? মানিক বিয়া করছে? তোমারে রাইহা আবার বিয়া করছে? ময়না ছলো ছলো চোখে চেয়ে উপর নিচ মাথা দোলালো। আফতাব অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করল, বিয়া করছে মানে? কবে বিয়া করছে? ময়না পাগলের ন্যায় হাসল, অথচ চোখ টইটুম্বুর পানিতে ভরা। ক্লান্তিতে শরীর এলানো ও আফতাবের চোখে চোখ রেখে বলতে আরম্ভ করল, কাইল রাইতে নতুন বউ নিয়া আইসা সতীন উপহার দিছে আমারে। ঘরে তো জায়গা নাই, তাই আমারে বাইর কইরা দিছে ঘর থেকে। মানিকের নতুন করে বিয়ের বিষয়টা যেন অতিরিক্ত প্রভাব ফেলতে পারল না আফতাব আর ওর বাবার উপর। তবে খালেদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এহেন কথায়। আফতাব চেয়ে আছে ময়নার ছলো ছলো চোখের পানি, যেখান থেকে পানি গড়াচ্ছে অনবরত।
ময়না ঢোক গিলছে বারবার, পেট চেপে বসে আছেও। কেউ কিছু বলছে না দেখে ময়না জড়ানো গলায় ঢোক গিলল আবার। গলা পরিষ্কার করে রোদনরত স্বরে আবারও বলতে লাগলো, জানেন ওনারা কাল থেকে আমারে কিছু খাইতে দেয় নাই। খাওয়ান চাইছিলাম, দেয় নাই। আমার ঘরে আটকাইয়া দুয়ার দিয়া রাখছিল। রাইতে যখন দুয়ার খুইলা দিল তখন সামনে আমার স্বামীরে তার নতুন বউয়ের লগে বর্ষেছে দেখলাম। কিছু কই নাই, খালি তাকাইছিলাম হ্যাঁ বউয়ের দিকে। এর লাইগা মারছে আমারে। এই দেখান কেমন জানোয়ারের মতো মারছে আমারে। আমার কি ব্যথা লাগে না কন দেহি? আমি তো কোনোদিন মাইর খাই নাই কারো। আম্মা মারতো মাঝে মাঝে, তয় আদর কইরা। কষ্ট দিয়া কেউ কোনোদিন আমারে মারে নাই আমারে। এমন কষ্ট দিয়া মারলে খুব ব্যথা লাগে জানেন, খুব যন্ত্রণা হয় শরীরে। মইরা যাইতে ইচ্ছা হয় আমার। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে ডুকরে ফুপিয়ে উঠল মেয়েটা। খালেদার চোখ দিয়ে পানি গড়িয়েছে কোনো এক সময়। তিনি জাপটে ধরলেন ময়নাকে। ময়নাকে যে এভাবে মারে বা ময়নার অসুখের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত খালেদা। অদৃষ্টপূর্ব ছিল তার কাছে সব কিছু। আফতাব দাঁতে দাঁত পিষে হজম করার চেষ্টারত ওর কথাগুলো। আফতাবের বাবা এক দুপা করে এগিয়ে গিয়ে ময়নার মাথায় হাত রাখলেন। তার পরশে মাথা তুলল ময়না। ভরার চোখে চেয়ে ঠোঁট উল্টে বলল, আমার আব্বা টাকা দিতে পারে নাই কাকা, এর লাইগা সাইরা দিছে আমারে। আমার জীবনটা এমন কেন হইল কাকা? এই জীবনের থেকে তো আমার পড়াশোনা করার জীবন অনেক ভালো আছিল। আমার আদর পাইতাম ওই জীবনে, কিন্তু দেখেন নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমি এই জীবনে তো চাই নাই। আমি কেন এমন হইল আমার জীবনটা? ময়নার করুণ স্বরের কথাগুলো গিলল আফতাবের বাবা। নরম কণ্ঠে বলল, তোমার ক্ষুধা লাগছে আম্মা? ময়না তৎক্ষণাৎ মাথা ঝাঁকালো দুদিকে। অশ্রু প্লুব্ধ কণ্ঠে বলল, না। সূর্য উঠেছে পুরোপুরি। শুনশান গ্রাম এখন কোলাহলপূর্ণ। যে যার কাজে ব্যস্ত। হাঁটা চলা, গরু মহিষের ডাক চারপাশে। খালেদা ময়নাকে খাইয়ে দিয়ে বাইরে বেরিয়েছেন। মেয়েটা মুখে অমন করল, পেটের ক্ষুধা মন মানেনি। আফতাব কাঁচা বারান্দার এক পাশে বসে আছে, লুঙ্গির এক কোছা ধরে, চোয়াল শক্ত, দৃষ্টি মাটিতে। অন্য পাশে বসে আছে ওর বাবা। কারুর মুখেই রানী কোনো। খালেদা হাত মুছতে মুছতে এসে একপাশে জড়সড় হয়ে দাঁড়ালেন। দোনামনা করছেন তিনি। খচখচ করছে নারী কোমল অন্তর। মনে অনেক প্রশ্ন তার। তিনি তো জানেন না অনেক কিছুই। শুধু জানেন মানিকের বিয়ের দিন বইয়ের পরিবর্তে বইয়ের বোনের সাথে বিয়ে হয়েছিল মানিকের। এমনকি নিজের ছেলের যে বিয়ে ঠিক হয়েছিল শ্যামার সাথে, এই সম্বন্ধেও এখনও অজ্ঞাত তিনি। এই বিষয়ে শুধু জানেন তার ছেলে বিয়ের উদ্দেশ্যে বিদেশ ফিরেছে। তবে এতদিনেও ছেলে বিয়ের সম্বন্ধে ছেলে বা ছেলের বাপ কারোর কোনো উদ্যোগ না দেখে নিজে উদ্যোগী হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ওদের বাড়ি থেকে 4টে বাড়ি পর জরিফ মোল্লার বাড়ি। তার মেয়ে আছে একটা, গ্রাম্য সাদাসিধে মেয়ে, বয়স কম, সবে 14, একেবারে সহজ সরল। ওকে বেশ পছন্দ খালেদার। গরিব পরিবারের মেয়ে, সংসারে অনটন লেগে থাকে সব সময়। ওকে বাড়ির বউ, অর্থাৎ ছেলে আফতাবের বউ করলে খারাপ হয় না। আফতাবরা যে উচ্চবিত্ত তা নয়, মধ্যবিত্ত নয়, একেবারে নিম্নবিত্ত সাধারণ পরিবার, দিন আনে দিন খায়। তবে আল্লাহর রহমতে সংসারে অনটন নেই কখনো। গরিব পরিবারের মেয়ে তাদের বাড়িতে বউ হয়ে আসলে মন্দ হয় না। এই ভেবে ছেলের বিয়ে নিয়ে নিজে থেকে আফতাবের বাবার নিকট কথা পেরেছিলেন তিনি। আফতাবের কানেই কথা যাওয়ায় তেতে উঠেছিল, তবে আম্মার সামনে প্রকাশ করেনি। শান্ত, তবে নিজের আম্মার পরিপন্থী হয়ে দাঁড়িয়েছিল। ছেলের অমত দেখে খালেদা কথা এগোননি আর। অনাড়ম্বর খালেদা এই নিয়ে আর ঘাটেননি কিছু। বারান্দায় ওদের নীরবতার মাঝে কয়েক জোড়া খড়খড়ে পায়ের শব্দ ভেসে আসলো। চোখ তুলে একই সাথে 3 জনে তাকালো খিড়কির দিকে। বাড়ির ভেতরে ইতিমধ্যে প্রবেশ করেছে কয়েকজন।
মানিকের মামা আম্মা আরও গ্রামের কয়েকজন। ভেতরে এসে এই তীব্র বাজখাই কণ্ঠে ঝাঁকিয়ে উঠল মানিক। বারে বা, কই আফতাব, দেহি তোর চেহারাখানা আমার সাইরা দেওয়া ভৌরে তুইলা আইনা নিজের ঘরে সুহাগ দিয়া রাত কাটাইলি। দেহি চেহারায় রূপার তোর আইছে কিনা। এহেন বিব্রতকর কথায় চোখ মুখ কুঁচকালো আফতাব। খালেদা মুখ সিটকে বাইরের পুরুষের সামনে থেকে ঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালেন। আফতাব উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। মানিক আফতাবকে দাঁড়াতে দেখে অট্ট হাসল, বলল অদ্ভুত মেকি কণ্ঠে, কই আমার পরিত্যক্ত বউ কই, দেহি এর চেহারাখানা অকাম কুকাম কইরা কই লুকাইয়া আছে। স্বামী ছাড়লো একরাই তো হইল না, তাতেই নয়া নাগর জুটায় ফেলাইলো। আফতাবের দৃষ্টি অপরিবর্তনীয়। ওর আব্বা চোখ মুখ খিসে গর্জে উঠলেন, কী সব কথার ধরন এইগুলা? মুখ সামলাইয়ে কথা। মানিক যেন বাদ ছাড়ালো এবার। সময় পার না করে বলতে শুরু করলো, মুখ আর কি সামলামু কাকা, বউরেতে সামলাইতে পারলাম না। স্বামী ছাইরা দেবরের ঘরে রাত কাটাইয়া বউ আর চাই না আমি। কাইল একলা একলা আদা ছাড়ছিলাম, আজ হকগলের সামনে জবান খুইল্লা কইতাছি, সাক্ষী রাইকা কইতাছি হকগলে আমি ছাইরা দিলাম আমার বউরে, তালাক দিলাম আমি ওরে। আফতাব এবার হাত মুঠো করে চোখ বুজে দাঁত পিষল। গা রিরি করে জ্বলে উঠল ঘৃণা আর রাগে। আর কতটা নিচে নামবে মানিক? ওর কুকর্ম সম্পর্কে তো অজানা নয় আফতাব, সব জানেও। বিদেশে থাকা কালীনও একটা বিয়ে করেছিল মানিক। সেই বিয়ে করেছিল বাধ্য হয়ে, চাপে পড়ে। সেই মেয়েটাকে প্রলোভন দেখিয়ে সম্পর্কে জড়িয়েছিল মানিক, যা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। পরবর্তীতে বিয়ে না করে আর উপায় ছিল না, কিন্তু দেশে ফেরার আগে সেই মেয়েটাকেও তালাক দিয়ে এসেছেও। এখন ময়নার জীবনটাও নষ্ট। এরপর অন্য একটা মেয়েকে জড়ালো নিজের সাথে। মানিকের কথার সমস্বরে তাল মেলাচ্ছে উপস্থিত অনেকে। কথার রোল পড়েছে সবার মাঝে। এবার আফতাব মানিককে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বিয়ে করেছিস আবার? সবার সামনে এমন প্রশ্নে আচমকা থতমত খেলো আফতাব। নিজেকে সামলে বলল, করছি তো, 4 বউয়ের হাদিস আছে তো, আমিও করছি আরেকটা বউ। এইডায় এখন থাকবো আমরা সংসারে। এমন বেহুদা নির্লজ্জ চরিত্রহীন নাগর খাটানা বউ লাগবো না আমার। আফতাব এবার গর্জে উঠল। নিজেকে সংযত করতে অক্ষম হলো এবার। লুঙ্গির কোনা ছেড়েও তেড়ে আসলো মানিকের দিকে। কলার চেপে দাঁত পিষে হুঙ্কার ছাড়ল, জবান সামলে কথা বল, মেয়েদের সম্মান করতে শেখ। ও বিয়ে করা বউ তোর। আচমকা আক্রমণে প্রস্তুত ছিল না মানিক। ও ভোরকে পিছল এক কদম। উপস্থিত সবাইও চমকে উঠেছে। মানিকের মামা আফতাবের হাত ছাড়ানোর চেষ্টা করলো মানিকের কলার থেকে, পারল না। শেষে মানিক এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে দৃষ্টস্বরে বলল, ভালের বউ আমার, তালাক দিছি আমি ওরে, মানি না হেরে আমি। যেই লাইগা বিয়া করছিলাম এটা তো দিতে পারে নাই আমারে। বেকার বেকার ওরে বসাইয়া খাওয়ামু আমি, একা পড়ে নাই আমার অত। মানবি না মানিস না, কিন্তু একটা মেয়েকে মিথ্যা অপবাদ দিবি না। অনেক অত্যাচার করেছিস ওকে। আর না, যা এখান থেকে। মানিক ফিচেল হাসলো। একটু এগিয়ে আফতাবের মুখোমুখি দাঁড়ালো। সামান্য ঝুঁকে ফিসফিস করলো, গায়ে লাগতাছে কেন কদেহি? শ্যামার বইন বইলা এখনো বলতে পারস নাই শ্যামারে? বিশ্বাস কর, শ্যামারে আগে দেখলে আজ ময়নার জায়গায় ওই থাকতো, তখন তোর সুবিধা হইতো বল। আমার সারা মাল নিজের কইরা নিতি, তয় ময়নারে নিতে পারস, কিন্তু যতই হোক শ্যামারই তো বোন। একটু দলা খালি যদি ময়নার বাপে টাকা করি দেয়, তাহলে আবার ফিরাইয়া লইয়া জামু। পেটটাকে মাল কম পড়লে দিয়া দিমু তরে। কি জানোস, কারেন্ট আছে কিন্তু মায়ের শরীর, শ্যামারে তো সুই নাই, তাই ওর শরীরের কারেন্ট
বাকি কথা শেষ করতে পারল না মানিক। তার আগে শক্তপোক্ত মাংসাশী হাতের কঠিন একটা আঘাত পড়ল ওর গালে। উক্ত আঘাতে ছিটকে দূরে পড়ল মানিক। কেঁপে উঠল উপস্থিত সবাই। মানিক কয়েক মুহূর্তের জন্য চোয়ালে হাত রেখে মুখ বনে রইল। পর মুহূর্তে হিংস্রতার ন্যায় তাকালো আফতাবের দিকে। আফতাব গর্জে উঠে বজ্রের ন্যায় ফের আঘাত করার জন্য উদ্যত হতেই পেছন থেকে ওকে চাপটে ধরে বাধা প্রদান করল ওর বাবা। মানিকও আঘাতের প্রতিশোধে তেড়ে আসতে চাইলে বাধা দিল ওর মামা। আফতাব রীতিমতো হিসিস করছে রাগে। শ্যামলা চেহারাখানা কৃষ্ণবর্ণ ধারণ করেছে ওর। কপালের রগ শিরা উপশিরা ফুলে উঠেছে। আফতাব শান্ত স্বভাবের, রাগ খুব কমন। রেগে গেলেও শান্ত থাকে যথার্থ, ক্ষিপ্ততা প্রকাশ করে নাও। তবে এখনকার ওর রাগের প্রকাশ ভঙ্গি আলাদা। ওকে এতটা রেগে যেতে কখনো দেখেনি ওর আব্বা। আম্মা তো একেবারেই না। দরজার আড়াল থেকে খালেদা ছেলে কেমন রাগান্বিত অবস্থায় দেখে ছলকে উঠলেন। দ্রুত বেরিয়ে আসতে চাইলেন তিনি, তবে ময়নাকে নিজের পেছনে এসে দাঁড়াতে দেখে আর পারলেন না। দুহাতে ময়নাকে নিজের দিকে টেনে নিয়ে বাইরে থেকে আড়াল করলেন ওকে। আফতাব ছোড়াছুড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। আব্বার উপর কঠোর শক্তি প্রয়োগ না করে এক পর্যায়ে শান্ত হলো। শান্ত হতেই ছাড়া পেল আব্বার হাত থেকে। অমনি এক ঝটকায় 2 পা এগিয়ে আঙ্গুল উঁচিয়ে ঝংকার তুলল। নাফরমান, এখনই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। দ্বিতীয়বার যদি তোর পা আমার বাড়ির গণ্ডির মধ্যে আসে তাহলে কেটে ফেলে দেবো তোকে, বুঝলি? বেরিয়ে যা, চলে যা আমার চোখের সামনে থেকে।